আজকে আমরা শুরু করতেছি ক্যামব্রিজ 19 টেস্ট 2 রিডিং পেজেস 1 টেস্ট 2 রিডিং পেজেস 1। তাহলে যেভাবে করি শুরু করি। প্রথমে কোয়েশ্চেন কি বলছে, ওয়ান ওয়ার্ল্ড অনলি কি কি আছে, ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আছে, ডান। ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন কি বলছে, নিউ কমেন্স স্টিম ইঞ্জিন ওয়াজ ইউজড ইন মাইন্স টু রিমুভ ওয়াটার। তো এরকম যখন থাকে শূন্যস্থান, তখন যেটা আমি করি কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন থেকে পেসেজে চলে যাই। তো পেসেজে গিয়ে আমার এখন দেখতে হবে যে যেহেতু এটা দিয়ে এই লাইনটা শুরু হয়েছে, নিউ কমন্সের কথা আছে, স্টিম ইঞ্জিনের কথা আছে, মাইন থেকে ওয়াটার রিমুভ করতো ইঞ্জিন দিয়ে, ওকে ডান। এই লাইনটার পরে থেকে শূন্যস্থান, সো আমি এই জায়গাটা যেই প্যারাতে পাবো এর পরের গুলো আমি ওইখানেই পাবো, ঠিক আছে। সো আমি এখন আমার কাজ হলো আমি নিউ কমন্স স্টিম ইঞ্জিন কই ওয়াজ ইউজড এটা আমি বের করা। সো কারণ কি লেখা আছে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা। ওকে, আমি সরাসরি এখন দেখবো, স্ক্রিন করবো যে নিউ কমেন্টসের কথা কোথায় আছে। একজনের নাম যেহেতু বলছে, আর কোয়েশ্চেনে যখন নাম থাকবে দ্যাট মিনস অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য। নামটা কোথায় শুরু হয়েছে ওইটা আমরা খুঁজবো। in Britain it has goods crafted কথা, industrial qualities, thanks invention steam power, okay, the foundation of English environment, Thomas Newcomen। আচ্ছা, এই যে কি বলছে, তাহলে আমরা এখান থেকে পাই ফেলছি যে দ্য ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডেট ব্যাক টু আর্লি 70s, ঠিক আছে। যে 1700 সালে ডেট ব্যাক টু 1700 সালে ফাউন্ডেশন হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, ঠিক আছে। হোয়েন দ্য ইংলিশ ইনভেন্টর, যখন ইংলিশ ইনভেন্টর থমাস নিউকোম্যান ডিজাইন করছে কি ফার্স্ট মডার্ন স্টিম ইঞ্জিন। তাহলে নিউকোম্যানের কথা পাইছি আমরা, স্টিম ইঞ্জিনের কথা পাইছি। ওকে, এখন আমরা দেখি এরপরে লাইন কি আছে, কল দ্য অ্যাটমসফেরিক স্টিম ইঞ্জিন, ঠিক আছে। এটা অ্যাটমসফেরিক স্টিম ইঞ্জিন বলতো। তো নিউকোম্যান ইনভেনশন ওয়াজ অরিজিনালি ইউজ টু পাওয়ার মেশিনস, সে ইনভেন্টটা করছিল আসলে মেশিনরে পাওয়ার করার জন্য, দ্যাট পাম্পড ওয়াটার আউট অফ মাইন। নিউকোম্যানস এইটা ইনভেনশন করছিল আসলে অরিজিনালি তার ওই মেশিনটারে পাওয়ার দেওয়ার জন্য, যেটা নাকি ওয়াটার পাম্প করে মাইন থেকে পানি পাম্প করে সরাই। তাইলে আমি এটা পাইছি, যাক। তারপরে এখন আমি দেখি আমার শূন্যস্থান অ্যাকচুয়ালি কি চাইছে, ইন ওয়াট and Bolton's steam engine the movement of the dash was linked to a gear system। তাহলে ওয়াটার বোল্টনের স্টিম ইঞ্জিনটার মুভমেন্ট লিঙ্ক করা ছিল একটা গিয়ার সিস্টেমের সাথে। মুভমেন্ট অফ দ্য কিছু ওয়াটার বোল্টনের স্টিম ইঞ্জিনের মুভমেন্ট অফ দ্য কিছুর লিঙ্ক ছিল কার সাথে, গিয়ার স্টিমের সাথে। সো আমার এটা এখন দেখতে হবে যে ওয়াট বাই আর বোল্টনস বাই কই আছে। অবভিয়াসলি যেহেতু এটা পাইছি এটার পরে এটা, সো আমি এটা যে জায়গায় পাইছি প্রথম জায়গায় নিউ কমেন্টসের পরে আমি এটা পাবো, ঠিক আছে। সো চলেন, ইন 1970s স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ওয়াট পাইলাম স্টার্টেড টু অ্যাডপ্ট কি ওয়ান অফ নিউ কমেন্টস মডেলস, নিউ কমেন্টসের একটা মডেল অ্যাডপ্ট করা শুরু করছিল, ঠিক আছে। দ্য সাকসিড ইন মেকিং ইজ ফার মোর এফিসিয়েন্ট। যেমন নিউকোম্যানের একটা মডেল অ্যাডাপ্ট করছে, কারণ এটার সাকসিড ওইসব ফার মোর এফিসিয়েন্ট ছিল, ভালো, এর চেয়েও বেশি এফিসিয়েন্ট ছিল। ওকে, ওয়াট পরে কাজ করছে ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বোল্টনের সাথে কি করতে, টু ইনভেন্ট এ নিউ স্টিম ইঞ্জিন, ঠিক আছে। ওয়াট পরে ইংলিশ একজন ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বোল্টনের সাথে কাজ করছে কি করতে, একটা নতুন স্টিম ইঞ্জিন ইনভেন্ট করতে, যেটা নাকি ড্রিভেন বাই চলতো বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দ্য পিস্টন, সামনের এবং পিছনের স্ট্রোক দ্বারা যেটা নাকি চলতো, ঠিক আছে। ওকে, হোয়াইল যখন দ্য গিয়ার মেকানিজম ইট ওয়াজ কানেক্টেড টু প্রডিউস রোটারি সিস্টেম, হোয়াইল যেই সময় গিয়ার মেকানিজম কানেক্ট ছিল কি করতে, প্রডিউস রোটারি মোশন কি আমি জানি না, আমার দরকার নেই। মোশন আছে মানে চলার কিছু একটা ইঞ্জিনের কথা কইছে, বাট আমার বুঝতে হবে কথা কি কইছে, যে ম্যাথিউ বোল্টনের লগে কাজ করছে একটা নতুন স্টিম ইঞ্জিন বাইর করতে, যেটা নাকি ড্রিভেন হয় মানে চলে বোথ ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড
স্ট্রোক অফ দ্য পিস্টনের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্ট্রোকে হোয়াইল গিয়ার মেকানিজম কি করছে কানেক্টেড টু প্রডিউস রোটারি মোশন, যখন গিয়ার মেকানিজমও কানেক্ট করা ছিল প্রডিউস করতে উৎপাদিত করতে কি রোটারি মোশন, কিছু একটা রোটারি চলা শক্তি বা সামথিং কিছু। আমার কি বলছে এখানে কোয়েশ্চেন আছে ওয়াটার বলটন একটা স্টিম ইঞ্জিন, ওকে হ্যাঁ স্টিম ইঞ্জিনটা দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাস্ট ওয়াজ লিঙ্ক টু এ গিয়ার সিস্টেম। এখন একটা দেখেন প্যারাফ্রেজের হিসাবটা, লিঙ্ক করা মানে কি কানেক্ট করা, লিঙ্ক মানে কি যোগ করা, সংযোগ স্থাপন করা, কানেক্ট মানে কি সংযোগ, এন্ড আমাদের কিছু হোয়াইল গিয়ার মেকানিজম ইট ওয়াজ কানেক্টেড। সো কানেক্টেডই যে এই যে এখানের কানেক্টেডই যে লিঙ্কডের প্যারাফ্রেজ এইটা আমার বুঝতে হবে। বললাম না আইএলস হচ্ছে অনেক সোজা, বাট আপনার হচ্ছে প্যারাফ্রেজ বুঝতে হবে। ঠিক আছে, উত্তর ইজিলি দেওয়া থাকে, পেজে তো সব উত্তর দেওয়া আছে, আপনি প্যারাফ্রেজ পারবেন, আপনি পারবেন। আচ্ছা যাক, সো in Watt and Bolton steam engine the movement of the dash was linked to a gear system. Movement কিসের মুভমেন্ট? ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড stroke of the piston while the gear mechanism it was connected to produce rotary motion. তাহলে এটা হবে পিস্টন আনসার। ঠিক আছে, পিস্টন, হোয়াই পিস্টন কি বলছে যে মুভমেন্ট অফ দ্য পিস্টন লিঙ্ক ছিল গিয়ার সিস্টেমের সাথে। ওয়াটার বল্টনের ইঞ্জিনের মুভমেন্ট পিস্টনের মুভমেন্ট কি ছিল গিয়ার সিস্টেমের সাথে লিঙ্ক ছিল। তাহলে আমি এখানেও দেখতেছি কি যে ম্যাথিউ ইনভেন্ট একটা নিউ স্টিম ইঞ্জিন করছে যেটা নাকি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দ্য পিস্টনের স্ট্রোক। ওই যে ট্রেন চলার সময় কখনো আপনারা দেখছেন কিনা যে ট্রেন এরকম মানে ট্রেনের পিস্টন আর কি পিস্টন ইঞ্জিন বলে, মুভি টুবিতে হয়তো বা দেখছেন যে ওই যে কয়লা দিতেছে, কয়লা দিয়ে মানে আগের দিনের মুভি হয়তো বা সালমান খান একটা মুভি ছিল যে বীর, ওইটার মধ্যে হয়তো বা দেখছিলেন যে কয়লা দিতেছে আর এরকম টিক্স 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 করে একটা পিস্টনের মতো কয়লাটা পড়তেছে, ইঞ্জিন চলতেছে, ধোয়া বেরতেছে, কয়লা ট্রেন চালাইতেছে। ঠিক আছে, এরকম হিন্দি মুভির মধ্যে বা বাংলা মুভির মধ্যে হয়তো দেখতে পারেন যে পিস্টন বলে আর কি ওইটারে, যেটা আর কি পিস্টন মানে পিটার কাজ করে আর কি, এরকম পরে আপনার ইঞ্জিন চলে। যাক, সো পিস্টনের এই মুভমেন্টটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্ট্রোক অফ দ্য পিস্টন কি করছিল হোয়াইল দ্য গিয়ার মেকানিজম ওয়াজ কানেক্টেড টু প্রডিউস রোটারি মোশন। তো পিস্টনের রোটারি মোশন প্রডিউস করার জন্য রোটারি মোশন মানে চলাচল, যে রোটারি মোশনটা মানে এটা রোটারি সম্ভবত তাহলে চক্রাকারে ঘোরা সামথিং হবে। আচ্ছা যাক, তো এই রোটারি আমার দরকার নাই এক্সাক্ট অর্থ জানা। ঠিক আছে, তো প্রডিউস দ্য রোটারি মোশনটা প্রডিউস করার জন্য কিসের পিস্টনের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্ট্রোক অফ দ্য পিস্টনের রোটারি মোশন আপনার প্রডিউস করার জন্য কানেক্ট করতো কি এর সাথে গিয়ার মেকানিজমের সাথে। আর এখানে বলছে লিঙ্কড কিসের সাথে যে ওয়াটার বোলস্টনের স্টিম ইঞ্জিন এর মুভমেন্টটা লিঙ্ক ছিল গিয়ার সিস্টেমের সাথে। কি মুভমেন্ট অফ দ্য পিস্টনের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, পিস্টনের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্ট্রোকটা রোটারি মোশন প্রডিউস করার জন্য গিয়ার মেকানিজমের সাথে কানেক্টেড ছিল। সো এটা আনসার। আচ্ছা, এরপর আমার কি বলছে গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিন। তাহলে গ্রেটার সাপ্লাই লাগবে স্টিম ইঞ্জিন চালানোর জন্য, এটা আমরা জানি কল বা কয়লা, স্টিম ইঞ্জিন যে কয়লা চালায় এটা সবাই জানি। যাই হোক, এটা আনতাজি আমরা করলে খেলাইতে পারি, বাট দরকার নাই, আমরা দেখি। ঠিক আছে, গ্রেটার সাপ্লাই অফ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিন। চলেন দেখি কই আছে সাপ্লাইয়ের কথা, কিছুর কথা। ইট ওয়াজ কি ইনোভেশন, পরের লাইনটি পড়ি। ইট ওয়াজ ইনোভেশন দ্যাট ওয়াজ উড এলো স্টিম পাওয়ার টু স্পিড টু রিটার্ন। এটা একটা কি ইনোভেশন ছিল যেটার কারণে কি স্টিম পাওয়ারটা ব্রিটিশ স্প্রেড অ্যাক্রস ব্রিটিশ ইন্ডাস্ট্রিতে স্প্রেড হয়েছিল। ওকে, দ্য ডিমান্ড অফ কোল হুইচ ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স, কোলের ডিমান্ডটা যেটা নাকি রিলেটিভলি তুলনামূলকভাবে চিপ এনার্জি সোর্স, সস্তা এনার্জি সোর্স ছিল, গ্রিউ র্যাপিডলি ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এটা কি র্যাপিডলি এটা ডিমান্ডটা বাড়তে ছিল, গ্রিউ র্যাপিডলি as it was needed to run not only factories, কারণ as it was needed এটা নিড করতে শুধু রান নট অনলি ফ্যাক্টরি, শুধু ফ্যাক্টরি রান করতে না, ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচারার গুডস, যে ফ্যাক্টরির এটা শুধু নিডেড ছিল না, প্রয়োজনীয় ছিল না ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার গুড প্রডিউস করতে, বাট অলসো স্টিমড পাওয়ার ট্রান্সপোর্টেশন, বাট অলসো শুধু ফ্যাক্টরির কাজেই প্রডিউস গুডস মাল উৎপাদনের জন্যই ব্যবহার হইতো না, ম্যানুফ্যাকচারের জন্য, এটা অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার হইতো। তাইলে আমার এনে কি বলছে এ গ্রেট সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস, যে কোলটা আমার শুধু ইন্ডাস্ট্রিতে ব্যবহার হইতো না, অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনে। সো দ্য ডিমান্ড ফর কোল, তাহলে কি এ গ্রেট সাপ্লাই অফ কোল।
যেখানে ডিমান্ড আছে এখানে সাপ্লাই আছে। যদি অর্থনীতি যেহেতু মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছাত্র হয়ে থাকেন আর অর্থনীতি কোনো পয়রা থাকেন, যেখানেই আছে চাহিদা সেখানেই আছে যোগান, যেখানেই আছে ডিমান্ড সেখানেই আছে সাপ্লাই, ঠিক আছে। সো এইভাবে প্যারাফ্রাইজ বুঝতে হবে, ঠিক আছে। দ্য ডিমান্ড ফর কোল, যে ডিমান্ড আর কোল যে সাপ্লাই, দ্য গ্রেটার সাপ্লাই অফ কোল ওয়াজ রিকোয়ার্ড, ডিমান্ড আর রিকোয়ার্ড করছিল সাপ্লাই। কেন? ডিমান্ড ছিল দেখে রিকোয়ার্ড হচ্ছে সাপ্লাই কোলের। ওকে, পিস্টন কোল। তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি বলছে? বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্পিনার্স অ্যান্ড ওয়েবার্স এর কথা বলছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে স্পিনার আর ওয়েবার্সরা ওয়ার্কড এট হোম, বাড়িতে কাম করতো। অ্যান্ড ইন কই? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে স্পিনার আর ওয়েবাররা হোমে বাইকে কাম করতো এবং অ্যান্ড ইন ড্যাশ কই কাম করতো আরেকটা কিছুর কথা। চলেন আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিফোরে যাই। এখানে আর পাওয়ার কথা না, যেহেতু এটা প্যারাপল্ডাই লাইছে খুব সম্ভব আর কি, বা পাইতেও পারি। আচ্ছা আমরা রিক্স নিলাম না, আমরা এরপরে পড়তে কি কইছে। ইন দ্য আর্লি 80s, 1800 সালের দিকে, আর্লি 1800 সালের দিকে, দ্য ইংলিশ ইঞ্জিনিয়ার রিচার্ড তেবিক বিল্ট এ স্টিম পাওয়ার্ড লোকোমোটিভ, একটা স্টিম পাওয়ার্ড লোকোমোটিভ বানাইছে। এবং 1830 গুডস অ্যান্ড প্যাসেঞ্জার ওয়ার বিং ট্রান্সপোর্টেড বিটুইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। এবং 1830 সালের ভিতরে গুডস কি বলে মাল এবং প্যাসেঞ্জার যাত্রীরা ট্রান্সপোর্ট করছে বিটুইন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স অফ ম্যানচেস্টার অ্যান্ড লিভারপুল। মানে মাল এবং যাত্রীরা ওই লোকোমোটিভ দিয়ে 1830 সালের মধ্যে, 1800 সালে বাইর করছে এটা লোকোমোটিভ, স্টিম পাওয়ার লোকোমোটিভ। এবং 1830 সালের ভিতরে তারা মাল এবং প্যাসেঞ্জার আনা নেওয়া করতো ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, মানে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলো কোথায়? ম্যানচেস্টার লিভারপুলের মধ্যে। ওকে, ইন এডিশন এর সাথে স্টিম পাওয়ার বোটস অ্যান্ড শিপস ওয়ার ওয়েডলি ইউজ টু। ইন এডিশন এটার সাথে স্টিম পাওয়ার বুট এবং শিপগুলো ওয়াইডলি ইউজড, ওয়াইডভাবে মানে একদম কি বলে অনেক জায়গায় ব্যবহার হইতো। ক্যারি গুডস অ্যালং ব্রিটেনস ক্যানেল অ্যাজ ওয়েল এস অ্যাক্রস দ্য আটলান্টিক। মানে এটার সাথেও তারা স্টিম পাওয়ার বোটস আর শিপগুলো কি করছে? ওয়াইডলি ক্যারি মানে ব্যবহার করা হইতো ব্রিটেনের ক্যানেলগুলা, খালগুলা এবং আটলান্টিকের মধ্যে। তো আমি এখানে আমার এইসব কিছু পাই নাই বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা। আমার এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের কথা কইছে, মনে আছে? 1700 দিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্রথম দিকে ফাউন্ডেশন শুরু হয়েছে 1830, আমার বিফোর লাগবো। আচ্ছা এরপর দেখি কি লেখা। ব্রিটেন হ্যাড প্রডিউস টেক্সটাইলস লাইক উল, লিনেন অ্যান্ড কটন। ব্রিটেন উল এবং লিনেন আর কটন, তুলা, এরা কি জন্য ব্যবহার করতো? প্রডিউস করতো টেক্সটাইলের জিনিস ফর 100 of year, 100 বছর ধরে। বাট প্রায়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই যায় প্রায়র মানে কি? পূর্বে বা প্রথম, পূর্বে। হ্যাঁ, প্রায়র তো যদি পূর্বে বোঝায়, প্রায়র যে কথা বিফোর এক কথা পূর্বে, বুঝছেন? সো আমার যেহেতু বিফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথা কইছে আর এখানে প্রায়র পাইছি, আমি এখানে এই লাইনটা পাবো। বাট প্রায়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পূর্বে, বিফোর যে কথা প্রায়র এক কথা, ঠিক আছে। তো প্রায়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য ব্রিটিশ টেক্সটাইল বিজনেস ওয়াজ এ ট্রু কটেজ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পূর্বে ব্রিটিশ টেক্সটাইল বিজনেসটা কি ছিল? একটা ট্রু কটেজ ইন্ডাস্ট্রি ছিল, ঠিক আছে। উইথ দ্য ওয়ার্ক পারফর্মড ইন স্মল ওয়ার্কশপ অর ইভেন হোমস বাই ইন্ডিভিজুয়াল স্পিনার্স, ওয়েবার্স অ্যান্ড ডায়ার্স। তা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে ব্রিটিশ টেক্সটাইলের ট্রু কটেজ ইন্ডাস্ট্রি ছিল, যেটা নাকি উইথ দ্য ওয়ার্ক পারফর্মড, কাজগুলো হয়তো কই স্মল ওয়ার্কশপে, এমনকি হোমেও, বা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা স্পিনার, ওয়েবার্স আর ডায়ার্স দ্বারা, ঠিক আছে। যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে ব্রিটিশরা টেক্সটাইল বিজনেসটা একটা আসলে বলতে পারে যে ট্রু কটেজ ইন্ডাস্ট্রি ছিল, যেটা নাকি ছোট ছোট ওয়ার্কশপে এবং এমনকি হোমেও ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা স্পিনার, ওয়েবার্স আর ডায়ার্স দ্বারা কাজগুলো হইতো। সো আমার প্রশ্ন বলছে কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে স্পিনার আর ওয়েবার্সরা ওয়ার্ক এট হোম, স্পিনার ওয়েবার্সরা হোমেও ওয়ার্ক করতো এবং অ্যান্ড ইন কোথায়? ওয়ার্কশপস, ঠিক আছে। ওয়ার্কশপ হয়, এই যা কি বলছে যে রেভলিউশনের পূর্বে ব্রিটিশ টেক্সটাইল কটেজ ইন্ডাস্ট্রি ছিল, আসলে ট্রু সত্যিকার অর্থে কটেজ ইন্ডাস্ট্রি ছিল, যেটা নাকি পারফর্ম করতো তাদের স্মল ওয়ার্কশপগুলো কোথায়? পারফর্ম ইন স্মল ওয়ার্কশপ অর ইভেন হোম, মানে ওরা হোমওয়ার্ক করতো, স্মল ছোট ছোট ওয়ার্কশপে করতো। তো আমার এখানে আনসার হবে কি ওয়ার্ক এট হোম অ্যান্ড ইন ওয়ার্কশপস। আমি কেন এখানে স্মল ওয়ার্কশপ লিখি নাই? কারণ কি বলছে এখানে ওয়ান ওয়ার্ড অনলি, শুধু একটা ওয়ার্ড ব্যবহার করা ছিল। যদি দুইটা বলতাম স্মল ওয়ার্কশপ দিতাম, কিন্তু শুধু ওয়ার্কশপ দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড টু প্রডিউস ক্লথ
ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম আর ইনভেন্টেড, যখন স্পিনিং জেনি আর পাওয়ার লুম ইনভেন্ট করছে তখন নট এজ মাচ, আগের মতো আগে যতলা ড্যাশ ওয়াজ নিডেড টু প্রডিউস ক্লথ, আগে যতগুলা কিছু আর আগে যত পরিমাপের কিছু নিডেড ছিল ক্লথ প্রডিউস করতে, যখন এটা ওয়ান্স দ্য স্পিনিং জেনি আর পাওয়ার লুম আর ইনভেন্টেড, যখন এরা স্পিনিং জেনি আর পাওয়ার লুম দুইটা মেশিন ইনভেন্ট হয়েছে তখন আর আগের মতো ওই জিনিসটা দরকার লাগে না যেটা নিডেড ছিল ক্লথ প্রডিউস করতে। কি চলেন আমরা পড়ি। Weber solution. আচ্ছা, starting in the mid 70s, innovation like spinning jenny, spinning jenny আর power loom made weaving clothের কথা পাইছি, and spinning yarn and thread much easier. Okay, much easier করছে spinning jenny মিড 1700 দিকে। ইনোভেশন মানে আবিষ্কার স্পিনিং জেনি আর পাওয়ার লুমের মেড করছে ক্লথ ওয়েভিং আর স্পিনিং ইয়ার্নের অ্যান্ড থ্রেড মাচ ইজিয়ার, অনেক সহজ করে বলছে। উইথ দিস মেশিন রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড, তাহলে এই মেশিনগুলোর যারা রিলেটিভলি তুলনামূলকভাবে লিটল লেবার অনেক কম শ্রম রিকোয়ার্ড টু প্রডিউস ক্লথ অ্যান্ড দ্য নিউ মেশিন। আচ্ছা, আমি আনসার অলরেডি পাই বলছি লেবার, যে রিলেটিভলি কম লেবার লিটল লেবার রাখতেছে প্রডিউস ক্লথ করতেছে। এটা কি নট এস মাস লেবার, আগের মতো এত লেবার লাগে না প্রডিউস ক্লথ যখন নাকি স্পিনিং জেনি আর লুম ইনভেন্ট হয়েছে। সো স্পিনিং জেনি অ্যান্ড দ্য পাওয়ার লুম পাওয়ার লুম মেড ওয়েভিং ক্লথ স্পিনিং ইয়ার্ন অ্যান্ড থ্রেড মাচ ইজিয়ার। উইথ দিস মেশিন, এই মেশিনগুলো যারা কি রিলেটিভলি তুলনামূলক লিটল লেবার কম শ্রম লাগতেছিল প্রডিউস ক্লথ করতে। অ্যান্ড দ্য নিউ মেকানিক্স টেক্সটাইল ফ্যাক্টরিজ দ্যাট ওপেন অ্যারাউন্ড দ্য কান্ট্রি were quickly able to meet customer demand for cloth both at home and abroad। এবং এই নিউ মেকানিস্টগুলো টেক্সটাইল ফ্যাক্টরিজগুলো যেগুলো নাকি ওপেন অ্যারাউন্ড দ্য কান্ট্রি ছিল, মানে সারা দেশে খুলছে, ওইগুলো কুইকলি কাস্টমারের ডিমান্ড চাহিদা ফর ক্লথ পূরণ করতে পারতেছিল দেশ সহ বাইরে, হোম অ্যান্ড অ্যাব্রড। কিন্তু হোম বলতে দেশ বুঝাইছে, যেহেতু অ্যাব্রড বিদেশের কথা আছে, দ্যাট মিনস হোম বলতে নিজের হোম কান্ট্রি বুঝাইছে। এগুলো মাথায় রাখতে হইব, ঠিক আছে? প্যারাফ্রেজ বুঝতে হবে। সরায়া বললে আবদুল্লাহ বুঝতে হবে, একটা ডায়লগ ছিল না খাস বাংলায়, কি আমরা জানে, সরি, ক কইলে কুমিল্লা কেন বুঝো, ক কইলে কুমিল্লা বুঝতে হইবে, ঠিক আছে? আচ্ছা যাক, এটাই হচ্ছে প্যারাফ্রেজের পাওয়ার, দ্য পাওয়ার অফ প্যারাফ্রেজ। ওকে, তারপরে কি আয়রন ইন্ডাস্ট্রির কথা বলছে। স্মেল্টিং অফ আয়রন ওর, আয়রন ওরের স্মেল্টিং করা, গলানো, স্মেল্টিং অফ আয়রন ওর with cook resulted in material that was better dash। স্মেল্টিং অফ আয়রন ওর, আয়রন ওরের গলানো উইথ কি দিয়া, কুক রেজাল্টেড, কুক দিয়া, কুক বলতে এখানে মনে কই, কুক বলতে তো খাওয়ানোর কুকও আছে, পুরা কইলেও বুঝায় আর কি, ডিকশনারি দেখে নিন। যাই হোক, তো স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কুক দ্বারা আয়রন ওর গলানোর রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার। হ্যাঁ, আয়রন ওরটা কুক দিয়া গলানোর কারণে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা বাইরে তো এটা আরো বেটার ছিল ড্যাশ, দ্যাট ওয়াজ বেটার ড্যাশ। এখন আমি দেখি কুকের কথা, স্মেল্টিং আয়রনের কথা কই লেখা আছে। আচ্ছা, যেহেতু আমার এই পেজের শেষ, আমি এখানে এসে বলি। The British iron industry also underwent major changes as it adopted new innovation। ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রিও আন্ডারওয়েন্ট মানে মেজর চেঞ্জেস, অনেক বড় ধরনের চেঞ্জেস গেছে আয়রন ইন্ডাস্ট্রির উপরে, কারণ তারা নিউ ইনভেনশনগুলো অ্যাডপ্ট করছে, ঠিক আছে? চিফ অ্যামং দ্য নিউ টেকনিক ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কক। মানে এটার মধ্যে সবচেয়ে প্রধান যেই অ্যাডপ্ট করছে নিউ ইনভেনশন, সেটা ছিল কি, যে টেকনিকটা যেটা দিয়ে নাকি কক দ্বারা আয়রন ওর স্মেল্ট করা যাইতো। এ ম্যাটেরিয়াল মে বি মেড বাই হিটিং কোল। আচ্ছা, এই যে কোক মানে হচ্ছে, এই যে দেখেন, আমি কোক মানে কিন্তু আমরা জানি না, সো এখানে কিন্তু এই যে আলসি দেয়া আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে এটার কোক মানে বলেছে একটা ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল, মানে কয়লা হিট করার পরে যে একটা ম্যাটেরিয়াল বেরো, এটারই কক বলে, পুরা কয়লা আর কি বলতে পারেন। আচ্ছা যাক, ইনস্টেড অফ দ্য ট্রেডিশনাল কারকল, আগে হেরা কারকল, ট্রেডিশনাল কারকল দ্বারা স্মেল্টিং করতো আয়রন, বাট এখন করে কি দিয়া, কক দিয়া। এর কারণে মানে এটা হচ্ছে চিফ এবং দ্য নিউ টেকনিক্স, মানে যারা এই যে নতুন জিনিস যারা ইনোভেশন করছে, নতুন জিনিসগুলো, নতুন ইনোভেশনগুলো অ্যাডপ্ট করছে, ওইটা আর কি। তো দিস মেথড ওয়াজ চিপার, এই মেথডটা চিপার, এবং প্রডিউস মেটাল দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি। এই মেথডটা আগে মানে কোক দিয়া আগে করতো ট্রেডিশনাল কারকল দিয়ে, এখন করে কোক দিয়া করার কারণে এই মেথডটা কি চিপার
সস্তা ছিল এবং প্রডিউস মেটালস এবং মেটাল উৎপন্ন করতো যেটা নাকি হায়ার কোয়ালিটি, ইনাবেলিং ব্রিটেন্স আয়রন আমি অলরেডি পাই লাইছি, আমি হলো তো কষ্টই যাবো না, ঠিক আছে। তাহলে হায়ার কোয়ালিটি, তাহলে স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক রেজাল্টিং ইন মেটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার কোয়ালিটি। বেটার কোয়ালিটি মানে কি ভালো কোয়ালিটির, হায়ার কোয়ালিটি মানে কি উচ্চ কোয়ালিটির, সেম জিনিস বুঝতে হবে। এখানে বেটার বলতে যে কথা বুঝাইছে, এখানে হায়ার বলতে সেম কথা বুঝাইছে, হায়ার কোয়ালিটি, ঠিক আছে। ওকে, তারপরে কি অ্যান্ড স্টিল প্রডিউস টু এক্সপ্যান্ড ইস রেসপন্ড টু ডিমান্ড। ব্রিটিশে আয়রন আর স্টিল করছে কি রেসপন্ড করতে ডিমান্ডে, চাহিদার ক্রিয়েটেড বাই নেপোলিয়ান ওয়ার্সে। আচ্ছা, and expansion of railways from 1830s. আচ্ছা, এটা আমি এখানে এরপরে কি আছে, ডিমান্ড ফর দ্য আয়রন ইনক্রিজ উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ। আয়রনের চাহিদা বাড়তে শুরু করছে কার সাথে, উইথ দ্য গ্রোথ অফ দ্য কিছু, অন্য কিছুর গ্রোথের সাথে সাথে আয়রনের ডিমান্ডও বাড়া শুরু করছে। তাহলে এখানে কি বলছে, enabling Britain's iron and steel production, to expand, iron and steel production expand করছিল in response to demand, এই যে ডিমান্ড ক্রিয়েটেড বাই দ্য নেপোলিয়ন ওয়ার, নেপোলিয়নের বাদে যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে এটার কারণে, অ্যান্ড দ্য এক্সপেনশন যে কথা বাড়া, গ্রোথ ও সেম কথা বাড়া, ঠিক আছে। এই যে প্যারাফ্রেজ, এখানে এক্সপেনশন, আমার এখানে কি কথা বলছে, গ্রোথ, ঠিক আছে, গ্রোথ of the expansion and the expansion of the railways from 1830s. তো ব্রিটেনে কি হয়েছে, আয়রন আর স্টিলের প্রোডাকশন বাড়ছে অনেক ইন রেসপন্স টু ডিমান্ড, যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে, যে চাহিদা ক্রিয়েট হয়েছে কিসের দ্বারা, নেপোলিয়ন ওয়ার দ্বারা এবং রেলওয়ের এক্সপেনশন দ্বারা, ঠিক আছে, রেলওয়ের এক্সপেনশন দ্বারা। সো ডিমান্ড অফ আয়রন ওর ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য রেলওয়েজ, ঠিক আছে, ডান। তারপরে এখানে কমিউনিকেশন, কুকের কথা অনেক কিছু বলা আছে। এরপরে আমার দ্য নিউ সিটিজ ওয়ার, আমার এনার শূন্যস্থান নাই, এরপরে শূন্যস্থান কিসে আছে, দ্য নিউ সিটিজ ওয়ার ডায়েটরি ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট ড্যাশ। তাহলে আমার নিউ সিটি কই আছে এটা আমার দেখতে পাচ্ছি, নিউ সিটিজ ওয়ার ডার্টি ক্রাউডেড, নিউ সিটির কথা আছে, ডার্টি ক্রাউডেড কথা আছে, এবং কিছু ল্যাকড সাফিসিয়েন্ট, ল্যাক মানে কি না থাকা বা কম থাকা, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, কি পর্যাপ্ত সামথিং না থাকা। তাহলে এখানে সিটির কথা আমি দেখবো ডার্টি ক্রাউডেড হয়ে আছে, এখানে আমি দেখি। এরপরে সাধারণত পরের প্যারা পাওয়া যায়, বাট যেহেতু এখানে মধ্যের একটা প্যারাতে কোনো শূন্যস্থান নাই, তাইলে আমার হয়তো বা আরেকটা প্যারা যাইতে হইতে পারে, বাট এরপর আমি দেখি আমি, ঠিক আছে। কমিউনিকেশন ব্রিটিশ ইনভেস্টমেন্ট কক্স, টেলিগ্রাফের কথা, টেলিগ্রাফি আমি দেখবো না, মোর্সের কথা আছে দেখবো না, ভার্সন স্টেটের কথা, কোকার রেলওয়ে সিস্টেম অ্যান্ড স্পিড, নিউ লোকোমোটিভের কথা কিছু নাই, অ্যাভয়েডিং নাই কিছু। দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিপল লাইফ ওয়াজ ইমেন্স, অল দ্য মুভ টু সিটিজ, মুভ টু দ্য সিটিজ ফ্রম ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, this extends dramatically in the as the rise of the small towns into major cities in just a few decades. আচ্ছা, আমি সিটিসের এটাই প্যারাত পাইছি, আমি একবার পড়ে নাই, কি বলছে যে দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি ক্রাউডেড এন্ড ল্যাক সাফিসিয়েন্ট, আর উপরে বলা আছে দেখেন আরবানাইজেশন, স্মল টাউনস টার্ন ইনটু সিটিজ ভেরি কুইকলি, ছোট শহরগুলো সিটিতে ভেরি কুইকলি পরিবর্তন হয়েছে, এবং নিউ সিটিজগুলো কি ছিল, ডার্টি ক্রাউডেড এবং ল্যাক সাফিসিয়েন্ট সামথিং। তাইলে আমি এখানে দেখি কি আছে, কি করছিলাম আমি, যে দ্য although many people in Britain, যদিও many people ব্রিটেনের began moving to the cities from rural areas, গ্রাম্য এরিয়া থেকে তারা সিটিতে মুভ করা শুরু করেছিল বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বেই, কিন্তু দিস অ্যাক্সিলারেটেড ড্রামাটিকলি, অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে তড়িৎ হওয়া, তড়িৎ গতি হওয়া, যে এটা আরো তাড়াতাড়ি শুরু হয়েছিল ড্রামাটিকলি মানে একদম নাটকীয়ভাবে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, as the rise of the large factories turn smaller towns into major cities in just a few decades. এই এবং সাথে কি লার্জ ফ্যাক্টরিগুলা যখন রাইজ হইতেছিল, মানে উঠতেছিল বা মাথা উঠাইতেছিল, লার্জ ফ্যাক্টরি তৈরি হইতেছিল, তখন স্মলার ছোট টাউনগুলা, কারণ যেই ছোট টাউনে একটা বড় ধরনের ফ্যাক্টরি ওই টাউন আস্তে আস্তে আসলে সিটি হয়ে যায়, তো স্মলার টাউনগুলা কি করছে ইনটু মেজর সিটিজ, মানে কিছু ইন জাস্ট ফিউ ডেজ, কিছু যুগের ভিতরেই রাইস অফ দা, মানে লার্জ ফ্যাক্টরিগুলো রাইজ করাতে ছোট টাউনগুলো কি হয়েছে কিছু ডেকেডসের ভিতরে মেজর সিটিতে পরিণত হয়েছে। দিস র্যাপিড আরবানাইজেশন, এই র্যাপিড তড়িৎ আরবানাইজেশন, মানে আরবানাইজেশন কি বলে,
আরবানাইজেশন বলতে আপনার যে মানে সিটি গুলাকে বোঝায় আর কি, আরবান এরিয়া, সিটি এরিয়া। তো সিটি মানে এত তাড়াতাড়ি যে সিটি হইতেছিল আমার এক্সাক্ট অর্থ জানা দরকার না, যেটা আমি বুঝতেছি আর কি, যে দিস র্যাপিড তাড়াতাড়ি আরবানাইজেশন যেহেতু ব্রড সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস, এই তাড়াতাড়ি যে সিটি হয়ে যেতেছিল, আরবানাইজেশন হইতেছিল, এইগুলা কি সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস, অনেক বড় ধরনের সিগনিফিক্যান্ট মহত্বপূর্ণ চ্যালেঞ্জ মানে কি বলে challenges আনছে কি, as overcrowded cities suffered from pollution and inadequate sanitation. এই র্যাপিড আরবানাইজেশন কি করছে, সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস প্রতিকূলতা আনছে কি, as overcrowded cities, ওভারক্রাউড যে হয়েছে সিটিগুলা, সাফার্ড ফ্রম কি, পলিউশন, দূষণ থেকে, এবং ইনএডিকুয়েটেড স্যানিটেশন। কারণ ওভারক্রাউডেড সিটিগুলা কি হয়েছে, সাফার করতেছিল পলিউশনের, দূষণ আর ইনএডিকুয়েট স্যানিটেশন। স্যানিটেশন মানে হচ্ছে যে ওয়াশরুম বা মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাইতেছে আর কি স্যানিটেশন। আর ইনএডিকুয়েট মানে কি কম, ইনএডিকুয়েট মানে কমান বা হ্যাঁ অপ্রতুল বলবা অপর্যাপ্ত এরকম বোঝায় আর কি। তাহলে এস ওভারক্রাউডেড সিটিজ সাফার্ড ফ্রম পলিউশন, দূষণ আর ইনএডিকুয়েট স্যানিটেশন, অপর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্যানিটেশন থেকে ওরা কি সাফার করতেছিল। সো আমার এখানে কি চাইছে, দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি ছিল, ক্রাউডেড, এই যে ক্রাউডেড হইলে আমি কিন্তু ওভার ক্রাউডেড পাইছি, ওভার ক্রাউডেড এবং অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট। ল্যাকড মানে কি কম থাকা বা অপর্যাপ্ত থাকা, ল্যাকড অর্থ অপর্যাপ্ত, এখানে আমার ইনএডিকুয়েট তো অপর্যাপ্ত, তাহলে ল্যাকড সাফিসিয়েন্ট কি, ইনএডিকুয়েট স্যানিটেশন, অপর্যাপ্ত স্যানিটেশন থেকে, ঠিক আছে, অপর্যাপ্ত স্যানিটেশন থেকে, আর ল্যাকড সাফিসিয়েন্ট স্যানিটেশন। ওকে, সো কি হইল তাহলে দেখি উত্তর মিলাই। পিস্টন কোল ওয়ার্কশপস লেবার, পিস্টন কোল ওয়ার্কশপ লেবার, piston coal workshops labor, quality railways sanitation, quality railways sanitation। ওকে, আমরা হয়ে গেছে, ডান। তারপরে আমাদের ট্রু ফলস আর নট গিভেন, ঠিক আছে। তো ট্রু ফলস আর নট গিভেনের প্রথম কি, ব্রিটেনসের ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি, ব্রিটেনের যে ক্যানেল নেটওয়ার্কটা ছিল, খালের যে নেটওয়ার্কটা, ওইটা র্যাপিডলি গ্রো করছে, সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যাতে করে আরও বেশি মাল পুরো কান্ট্রিতে এরা ট্রান্সপোর্ট করতে পারে, ঠিক আছে। তো এখানে আমার কি আছে, ব্রিটেনস ক্যানেলের কথা আছে, আমরা কিন্তু ক্যানেল পাইছিলাম, কোথায় আমরা ক্যানেল পাইছিলাম খেয়াল আছে, আমরা ডাগায় রাখছি, এই যে এখানে স্টিম প্রুফ বোটস অ্যান্ড শিপস ওয়ার ওয়াইডলি ইউজ টু ক্যারি গুডস অ্যালং ব্রিটিশ ক্যানেলস অ্যান্ড অ্যাজ ওয়েল এস অ্যাক্রস দ্য আটলান্টিক। ক্যানেলও যাইতো, আটলান্টিকও যাইতো। তো এখন আমার বুঝতে হবে এখানে আমার কি বলছে যে ব্রিটেনের যে ক্যানেল নেটওয়ার্ক, এটা র্যাপিডলি উত্তরোত্তর বৃদ্ধি পাইছে, গ্রি করছে, কখন, সৌদের, যাতে কইরা বেশি কইরা মালামাল সারা দেশের মধ্যে ট্রান্সপোর্ট করতে পারে, ঠিক আছে। এখন আমার বুঝতে হবে এখানে কি এরকম কথা বলছে, এটা কি ট্রু, বললে ট্রু, না বললে ফলস, অন্য কোনো কথা বললে ফলস, আর যদি কিছুই না বলতে হয় তাহলে কি নট গিভেন। তাহলে আমার এই লাইনটা এখানে আমি অলরেডি আমরা জানি কি বলছে এই জায়গাতে, যে ইন এডিশন স্টিম পাওয়ার্ড বোটস আর শিপগুলো কি করছে, ওয়াইডলি ইউজ করা হয়েছে ক্যারি গুডস, পণ্য বহন করার জন্য, অ্যালং ব্রিটেনের ক্যানেলে অ্যাজ ওয়েল এজ অ্যাক্রস দ্য আটলান্টিক। তাহলে ব্রিটেনের খালে এবং ক্যানেলে ওই স্টিম পাওয়ার বোট আর শিপগুলা কি ওয়াইডলি ব্যবহার করা হয়েছে গুডস ক্যারি করার জন্য। কিন্তু এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলছে বা ট্রু ফলসে এখানে বলছে কি, যে ব্রিটেনের ক্যানেল নেটওয়ার্কগুলা র্যাপিডলি বাড়ছে কিনা, এরকম কোনো কথা কিন্তু ক্যানেল নেটওয়ার্কে এখানে বলা নাই, এখানে শেষ, এবং এটার পরে কিন্তু আমার টেক্সটাইলে গেছে। সো ক্যানেলের কথা আমার এতটুকু জায়গায় ছিল, এখানে এরকম কিছু বলে নাই যে ক্যানেলের যে নেটওয়ার্কটা ছিল, যেগুলো দিয়ে ওরা পণ্য আনা নেওয়া করতো, ট্রান্সপোর্ট করতো, ওইটার বাড়ছে, এরকম কিছু বলে নাই। শুধু বলছে যে স্টিম ইঞ্জিনের কারণে বুটার শিপ ওয়াইডলি ক্যারি করছে গুডগুলা ব্রিটেনের ক্যানেল আর আটলান্টিকের মধ্যে, আটলান্টিক দিয়ে। সো এটা কি ট্রুও না ফলসও না, নট গিভেন, কারণ এরকম কোনো তথ্য আমাদের দেওয়া নাই, এটা কি র্যাপিডলি বাড়ছে নাকি বাড়ছে না কমছে, এরকম কিছু, ঠিক আছে। তারপরে কি বলছে, কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি রোজ হোয়েন দ্য টেকনিক অফ স্মেল্টিং আয়রন ওর উইথ কোক ওয়াজ
ইন্ট্রোডিউসড, যখন আয়রন ইন্ডাস্ট্রির কস্ট মানে ব্যয়গুলা বাড়ছে, যখন এই আয়রন স্মেল্টিং টেকনিকটা ইন্ট্রোডিউস করা হয়েছে, কুক দিয়া যে ওরা করতো, এটা ইন্ট্রোডিউস করছে, এই জিনিসটা কি হয়েছে আয়রন ইন্ডাস্ট্রিতে কস্ট বাড়াই দিছে। অবভিয়াসলি না, আমরা কি মনে আছে, আমরা কিন্তু এটা পড়ে আসছি আগেরটার জন্য, যে ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি মেজর চেঞ্জ হয়েছিল যখন নিউ ইনোভেশন এরা বাইর করছে। আর এটার মধ্যে সবচেয়ে বেশি ছিল কোনটা, যে আয়রন ওর কুক দিয়া যখন ওরা ট্রেডিশনাল কার্কলের বদলা আয়রন আয়রন মেল্ট করতো, তখন এই মেথডটা কি ওয়াজ চিপার, সস্তা ছিল, এবং যে প্রডিউস মেটালটা হইতো, যে মেটালটা তৈরি হইতো ওইটা কি হায়ার কোয়ালিটির ছিল, তাইলে এই মেথডটা ছিল চিপার। কিন্তু আমার প্রশ্নে বলছে যে কস্টটা কি করছে, ইন্ডাস্ট্রি রোজ বাড়ছে, হাই হয়েছে, বাট আমরা জানি চিপার, সস্তা হয়েছে, দ্যাট ওয়াইজ এটা কি হবে ফলস। আচ্ছা, তারপর কি স্যামুয়েল মোরসেস কমিউনিকেশন, স্যামুয়েল মোরসেস একজনের কথা কইছে যার কমিউনিকেশন সিস্টেমটা ওয়াজ মোর রিলায়েবল, বেশি রিলাই করতে পারতো, নির্ভরযোগ্য ছিল, দেন দ্যাট ডেভেলপড বাই উইলিয়াম কুক অ্যান্ড চার্লস হোয়েটস্টোন। তাহলে স্যামুয়েল মোরসের কমিউনিকেশন সিস্টেমটা কি করছে, মোর রিলায়েবল, বেশি নির্ভরযোগ্য ছিল, উইলিয়াম বাই আর চার্লস বাই যে সিস্টেম বাইর করছে ওইটার থেকে বেশি নির্ভরযোগ্য ছিল কার সিস্টেম, স্যামুয়েল মুরের কমিউনিকেশন যোগাযোগের সিস্টেম। তাহলে আমরা এখন খুঁজবো স্যামুয়েল বাই কই, উইলিয়াম কুক বাই কই, চার্লস বাই কই, এই বাইরে আমরা খুঁজবো। সো আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে আগেরটা আমরা যেই প্যারাতে শেষ হই বা যেই জায়গায় পাই, এটার নিচে পরেরটা আমরা পাবো, এটা হচ্ছে 90% অফ দ্য টাইম হই। খুবই বললাম 19 মধ্যে মনে আমি বলছিলাম টাস্ক 1-এ রিডিংয়ে, যে পেজেস 1, টাস্ক 1, টেস্ট 1-এ সরি, যে আমরা 90% টাইমই আমি খুবই রেয়ার একটা বা দুইটাতে পাইছি যে অন্য জায়গায় মানে নিচে না হইয়া অন্য একটা প্যারাতে ছিল সামনের, বাট এছাড়া মোস্ট অফ দ্য টাইম কি নিচে পাওয়া যায়। আর সমস্যা নয়, আমরা যেহেতু নাম দেওয়া আছে, আমরা যদি পরের প্যারাগুলোতে না পাই, আমরা আবার সামনের প্যারাতে নামগুলো খুঁজবো। তো চলেন আমরা এখানে রেলওয়ে সিস্টেমে এনে গেছে, এখানে একজনের নাম নেপোলিয়ন ওয়ারের কথা কইছে, আর কারোর নাম নাই। তারপরে কি লেটার ইন ব্রিটিশ উইলিয়াম কুক আর চার্লস, এই যে দুই বাইরে, উইলিয়াম বাইরে আর চার্লস বাইরে পায়া লাইছি। সো আশা করি স্যামুয়েল মুরসুর আমরা এনে পায়া ফেলছি। ওকে, 3টা নাম পাইছি। সো আমরা এখন দেখি কি বলছে, যে ব্রিটিশ ইনভেন্টরস উইলিয়াম কুক আর চার্লস হুইস্টন কি করছে, প্যাটেন্ট করছে। ওই যে কেউ যদি একটা কিছু আবিষ্কার করে ওইটা প্যাটেন্ট করে নেয়, যাতে অন্য কেউ এটা নিজের নামে না করতে পারে। প্যাটেন্ট মানে নিজের নামে করা, এরকম টাইপের। আচ্ছা, যাক, প্যাটেন্ট করছে তাদের ফার্স্ট কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম, তাদের বাণিজ্যিকভাবে টেলিগ্রাফি সিস্টেম তারা ফার্স্ট, এই উইলিয়াম আর চার্লস দুইজনে মিলে ব্রিটিশ ইনভেন্টর, তারা নিজের মতো কি করছে, কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম এরা নিজের নামে প্যাটেন্ট করেছে। টেলিগ্রাফি সিস্টেম মানে আগে যে টেলিগ্রাফ পাঠানো হইতো, ইলেকট্রিক মেল টাইপের আর কি। যাই হোক, তো ইন দ্য 1830s আর 1840s তারা ইন দ্য 1830 আর 40 স্যামুয়েল মুরস কি করছে, অ্যান্ড আদার ইনভেন্টর, স্যামুয়েল মুরস ও আদার ইনভেন্টররা ওয়ার্কড অন দেয়ার ওন ভার্সন ইন দ্য ইউনাইটেড স্টেটস। তারা ব্রিটিশ, উইলিয়াম আর চার্লস ছিল ব্রিটিশ, এরা নিজেদের মতো একটা ফার্স্ট প্যাটেন্ট করছে কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম। আর 1830 আর 1840-এর দিকে স্যামুয়েল মুরস সহ অন্য ইনভেন্টররা তাদের নিজেদের ভার্সন করছে কই, ইউনাইটেড স্টেটে। তাহলে কোক অ্যান্ড হোয়েটস্টোন সিস্টেম ওয়াজ সোন ইউজড ফর রেলওয়ে সিগন্যালিং ইন দ্য ইউকে। কোক আর হোয়েটস্টোনের সিস্টেমগুলো কি অতি শীঘ্রই রেল স্টেশনের ইউকের রেলওয়ে সিগন্যালের মধ্যে ব্যবহার হয়েছে। অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমোটিভ ইনক্রিজড, লোকোমোটিভের স্পিড যখন বাড়তে থাকছে, নিউ লোকোমোটিভগুলা, ইট ওয়াজ ইসেনশিয়াল টু হ্যাভ এ ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কোলিশনস। ওই যে নতুন মাল্টিভার্স অফ ম্যাডনেস, যদি মার্বেলের ফ্যান হয়ে থাকেন কেউ, মানে মার্বেল মুভির ফ্যান, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসে দেখাইছিল যে একটা ইউনিভার্স আরেকটা ইউনিভার্সের সাথে কলাইশন হয়। এখন দেন যে জন্য এই যে মুভি টুভি দেখাটা আসলে জরুরি। এই যে কলাইশন অর্থ, এক্সাক্ট অর্থ আমি জানতাম না, বাট আমি যখন ওইটাতে বুঝছি যে দুইটা ইউনিভার্স একসাথে কলাইড করতেছে, যার কারণে ইউনিভার্সগুলো ডিস্ট্রয় হয়ে যেতেছে, দ্যাট মিনস কলাইশন মানে কি, মুখোমুখি সংঘর্ষ টাইপের বোঝা। সো আমার এক্সাক্ট অর্থ জানার আসলে দরকার নেই, আমার মানে বোঝাই হইলো কথা। আচ্ছা, যাক, কি বলা হয়েছে, যে ইট ওয়াজ ইসেনশিয়াল টু হ্যাভ এ ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কোলিশন অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমোটিভ ইনক্রিজ। যেহেতু লোকোমোটিভের স্পিডগুলো বাড়তেছিল নতুন লোকোমোটিভের, এটা ইসেনশিয়াল হয়ে দাঁড়াইছিল যে ফাস্ট এবং একটা ইফেক্টিভ, তড়িৎ গতির এবং ইফেক্টিভ একটা মিনস হেরা দরকার, যাতে তারা একটা ট্রেন আরেকটার সাথে কোলাইড না করে, কোলিশনসের মানে ধ্বংস না হয়, মুখোমুখি সংঘর্ষ না করে। সো আমারে কি বলছে, আমরা আবার এটা বুঝি যে ব্রিটিশ ইনভেন্টর উইলিয়াম আর চার্লস
হেরা সর্বপ্রথম ব্রিটিশ যেহেতু ইউকের তারা কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম প্যাটেন্ট করছে। আর ওই দিক দা 30 আর 40-এ স্যামুয়েল মোর্স সহ অনেক অন্য ইনভেন্টররা নিজেদের ভাষণ করছে ইউনাইটেড স্টেটের শেষ। এরপরে কইছে কুক আর হোয়াইট সিস্টেমের তারা সুন এটা ইউকের মধ্যে ব্যবহার হয়েছে। আর এরপর স্পিড যেহেতু লোকোমোটিভের বাড়ছে, সো একটা ফাস্ট এবং ইফেক্টিভ মেথডের দরকার ছিল যাতে কোলাইশন অ্যাভয়েড করা যায়, কোলাইশন যাতে না হয়। তাইলে বাট আমার প্রশ্নতে কি বলছে, আমার প্রশ্নতে বলছে যে স্যামুয়েল মোর্সের কমিউনিকেশন সিস্টেম বেশি রিলায়েবল ছিল কুক আর ওয়েস্টার্ন থেকে। এখানে কিন্তু এরকম কিছুই বলা নাই, ঠিক আছে? এই পুরোটা প্যারা পড়ে আমরা কিছুই পাইলাম না এরকম কোনো কথা যে তার স্যামুয়েল মোর্সেরটাই হেরার থেকে বালা বা এরকম কিছু। সো দ্যাট মিনস কি, দ্যাট মিনস এটা হচ্ছে নট গিভেন, ট্রুও না ফলসও না, নট গিভেন, কিছুই দেওয়া নেই। ওকে, the economic benefits of industrialization were limited to certain sectors of society. ইকোনমিক বেনিফিট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে যে ইকোনমিক অর্থনৈতিক যে বেনিফিটগুলো লাভবান হইতেছিল ওইটা লিমিটেড ছিল কার জন্য? সার্টেন সেক্টর সোসাইটির কিছু সেক্টরে ওই ইকোনমিক বেনিফিটগুলো বুক করতেছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যে ইকোনমিক বেনিফিট আসছে ওইটা লিমিটেড ছিল কিছু সেক্টরের সোসাইটির। এরকম কিছু কি বলা আছে কিনা আমরা খুঁজি। আর আমরা কি করবো, এই প্যারাটা জানা শেষ হয়েছে, আমরা পরের পরে তাকে খুঁজে নিব ইকোনমিক কি খুঁজবো, ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে কিছু আছে কিনা। তো এখানে আমার সেরা শেষ, এরপরে আমরা খুঁজি ইমেন্স লাইভ ইমেন্স করছে। ওকে, মিনিমাম মুভিং সিটি রুরাল এরিয়াতে ডামারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে রাইজ হয়েছে ফ্যাক্টরি, স্মল টাউন মেজর সিটি হয়ে গেছে কিছু দিক কেটছে। আরবানাইজেশনের কথা কইছে, সিটির কথা কইছে, ইনএডুকেট পলিউশন আর স্যানিটেশনের কথা বলছে, স্যানিটেশনের কথা। বাট আমার এখানে ইকোনমিক্স পাই না, পরে বেড়াতে যে অলদো ইকোনমিক, আচ্ছা ইকোনমিক পাইছি। ওকে, এই লাইনটা পড়ি আমরা। Although industrialization increased the country's economic output overall, যদিও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা কান্ট্রির ইকোনমিক আউটপুট কি ইনক্রিজ করছে, ইকোনমি মানে ইনক্রিজ করছে ওভারঅল, অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং লিভিং এর স্ট্যান্ডার্ডটা হাই করছে ফর দ্য মিডল অ্যান্ড আপার ক্লাসেস। মিডল অ্যান্ড আপার, অলদো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কি কান্ট্রির ইকোনমিক আউটপুট ওভারঅল ভালো হয়েছে, এবং মিডল এবং আপার ক্লাসের লিভিং স্ট্যান্ডার্ড কি হাই করছে বা বাড়াইছে, ইমপ্রুভ করছে, উন্নত করছে। মেনি পুর পিপল কন্টিনিউ টু স্ট্রাগল, যদিও আপার এবং মিডল ক্লাসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে ইকোনমিক বেনিফিটটা পাইছে, ইমপ্রুভ হয়েছে তাদের লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, কিন্তু তাদের কি মেনি পুর পিপল, গরিব লোকরা কি করছে, কন্টিনিউ টু স্ট্রাগল, তারা গরিবরা হয়ে যায়, গরিবে সবসময় মরে, বুঝছেন? তো যাই হোক, আমাদের এখানে কি বলছে, ইকোনমিক বেনিফিট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের লিমিটেড ছিল সার্টেন সেক্টর অফ সোসাইটি, দ্যাটস ট্রু। আমাদের প্রশ্ন বলছে ইকোনমিক বেনিফিট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটা হয়েছে ওইটা সেক্টর মানে সোসাইটির কিছু সেক্টর, সার্টেন সেক্টরের ক্ষেত্রে লিমিটেড ছিল। হ্যাঁ, মিডল এবং আপার কাছে লিমিটেড ছিল, এই যে মিডল এবং আপার ক্লাসের মধ্যে লিমিটেড ছিল, পুররা কিন্তু সেই স্ট্রাগল করতেছিল, এরা আগেও যা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে, পরেও তাই। সো দ্যাটস ট্রু। Okay, some skilled weavers believe that the introduction of the new textile machine would lead to job losses. কিছু স্কিল ওয়েবাররা বিশ্বাস করতো যে এই নিউ টেক্সটাইল মেশিন যে ইন্ট্রোডাকশন করা হয়েছে এইগুলা ওদের জব লসেস করব। ঠিক আছে, তাহলে আমি খুঁজি স্কিল ওয়েবার কই আছে, টেক্সটাইল মেশিনের জব লসেসের কথা কই আছে। আচ্ছা, এরপরে কি ফ্যাক্টরি ওয়ার্কার ডেঞ্জারাস ওয়ার্ডে করতে হইব, তাদের কন্ডিশন চেঞ্জ ফুয়েল হয়েছে ওয়ার্কার বিকাম নন এজ গুড এজ ওয়েবার্স ব্রিটিশ ওয়েবারের কথা কইছে, হু অবজেক্ট টু ইনক্রিজ ইউজ অফ মেকানিক্স looms and many had spent years learning that they were exclamation operators were robbing them of their livelihood. ঠিক আছে, রবিং দেম অফ দেয়ার লাইভলিহুড মানে তাদের রুজি রুটির থেকে তাদেরকে তাদের চুরি করে নিব কি নিউ মেশিন ক্লাসে আমরা সব ব্যবহার করি। কি বলছে, ফ্যাক্টরি ওয়ার্কার্স যারা হ্যাড টু ওয়ার্ক লং আওয়ার্স ইন ডেঞ্জারাস কন্ডিশন ফর এক্সট্রিমলি লো ওয়েজেস, ফ্যাক্টরি ওয়ার্কাররা কি করতে হইতো, বেশি ঘন্টা কাজ করতে হইতো ডেঞ্জারাস কন্ডিশনে, ভয়ানক কন্ডিশনে, ফর এক্সট্রিমলি লো ওয়েজেস, খুবই এক্সট্রিমলি অল্প বেতনে। এই কন্ডিশন, দিস কন্ডিশন অ্যালং উইথ দ্য র্যাপিড পেস অফ চেঞ্জ ফুয়েলড অপোজিশন টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই কন্ডিশনগুলা মানে আর র্যাপিডভাবে যে মানে উত্তরোত্তর যে ইয়া হইতেছিল তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়িভাবে র্যাপিডভাবে যে চেঞ্জগুলো হইতেছিল এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে অপোজিশন করতেছিল, মানে অপোজিট বা বিরূপ করতেছিল মানুষ। তাহলে এক গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার যারা হু বিকাম নোন এস লুডিস্ট, একটা ব্রিটিশ ওয়ার্কার গ্রুপ যারা লুডিস্ট
লুডিটস নামে ওরা হয়তো দরকার নাই, আমি পারি না প্রনাউন্সিয়েশন ভাই, আমার প্রনাউন্সিয়েশন দরকার নাই, বুঝলি শালো, কারণ এটা আপনি কারো শোনাতে যেতেছেন না, এটা আপনি বুঝতে লাগতেছেন, ঠিক আছে, বাট আমি এইভাবে করি আর কি, আপনারা শিখেন, সমস্যা নাই, ডিকশনারি গাইডটা লাউড দিয়ে বা গুগলে দিয়ে লাউড দিয়ে উচ্চারণ দেখতে পারেন প্রনাউন্সিয়েশন কেমনে, আমি ভাই পারি না। যাই হোক, গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার্স হু বিকাম নোন এস লুডিস্ট ওয়ার ব্রিটিশ ওয়েবার্স, তারা ব্রিটিশ ওয়েবার ছিল, একটা গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার যারা লুডিস্ট হিসাবে পরে পরিচিত পাইছে, ওয়ার ব্রিটিশ ওয়েবার, তারা ব্রিটিশ ওয়েবার ছিল, এবং টেক্সটাইল ওয়ার্কার্স মিলাইয়া হয়েছিল, যারা হুজ অবজেক্টেড, যারা অবজেক্ট করছিল টু দ্য ইনক্রিজড ইউজ অফ মেকানাইজড লুমস আর নিটিং ফ্রেমস, তারা মেকানাইজড লুমস আর নিটিং ফ্রেমসের বিরুদ্ধে তারা অপোজ করছিল। মেনি হ্যাড স্পেন্ট ইয়ার্স লার্নিং দেয়ার ক্রাফট, অনেক বছর লাগায় তাদের ক্রাফট, তাদের যে ওয়েবারের কাজগুলো শিখছে। অ্যান্ড দে ফেয়ার দ্যাট আনস্কিল্ড মেশিন, তারা ভাবতেছিল, মানে তারা ভয় পাইতেছিল যে আনস্কিল্ড মেশিনগুলো, যেগুলো আসলে মেশিনের তো কোনো স্কিল নাই, মানুষ স্কিল করে, অপারেটরস ওয়ার রবিং, এই আনস্কিল্ড মেশিন অপারেটর করা তাদের কি করতেছিল, রবিং দেম অফ দেয়ার লাভলিহুড, তাদের রুটি রুজির থেকে তাদেরকে চুরি করে নিতেছে বা দূরে সরাই দিতেছিল, এই যে কে বলে এই আনস্কিল্ড মেশিন অপারেটররা, যারা এই যে মেশিন অপারেটর করতে, তো আর মনে করেন একটা কিছু বুনতে, ওয়েব করতে, বুনা আর কি, কিন্তু কাপড় বুনতে একজন মানুষের যেভাবে শিখতে হয়, টেলারে নিজ হাতে করতে গেলে বা সেলাই করতে গেলে, ছোটো যদি মাচা চেয়ারে কাঁথা সেলাই করতে দেখেন হাতে, ওরা যেভাবে করে, এগুলো কিন্তু একটা ক্রাফট, একটা কলা, একটা শিল্প, ঠিক আছে, এটা এরা যে করতে গিয়ে এটা এরা শিখতে হয়েছে আস্তে আস্তে, এটা একটা জিনিস স্কিলে দেন। কিন্তু মেশিন যখন মেশিন আইসে পরে এটা ইজিলি, কেউ খালি মেশিন অপারেট করা শিখলে হয়েছে, এটা ইজিলি এরা কাপড় টাপড় বুনতে পারতেছে। সো তারা ভাবতেছিল, ব্রিটিশ ওয়ার্কাররা যারা লুডিস্ট নামে পরিচিত হয়েছে পরে, তারা অনেক বছর লাগে নিজের ক্রাফট শিখছে, কিন্তু তারা বই পাইতেছিল যে আনস্কিল মেশিন অপারেটররা তাদের এই রুটি রুজি চুরি করে নিতেছে, রবিং দেম অফ দেয়ার লাভলিহুড, ঠিক আছে। তো রুটি রুজি মানে কি, ইনকাম, আর ইনকাম করতে থেকে জবের থেকে। সো এখানে কি বলছে, সাম স্কিল ওয়েবার্স, কিছু হয়েছে যারা মেনি ইয়ার্স লাগে ক্রাফট শিখছে, কাজে তার স্কিল ওয়েবাররা কি বিলিভ করছে যে তাদের নিউ টেক্সটাইল মেশিন ইন্ট্রোডিউস করার কারণে তাদের উড লিড টু জব লসেস, তাদের জব যাইব গা, রবিং অফ দেয়ার লাইভলিহুড, দ্যাট মিনস ট্রু, তাদের জীবিকা, তাদের রুটি রুজি বন্ধ করে দিব, তাদের কাজ জব লসেস হইব। সো দ্যাট মিনস ইটস ট্রু। ওকে, দেয়ার ওয়ার সাম সিম্পিথি অ্যামং দ্য লোকাল পিপল, তাদের প্রতি কিছু মায়াদয় আসছিল অ্যামং দ্য লোকাল পিপল ফর দ্য লুডিস্টিস, দেয়ার ওয়াজ, সেখানে কিছু লোকাল পিপল, মানে লোকাল যারা পিপল, তাদের কিছু সিম্পিথি, দয়া মায়া ছিল লুডিস্টদের প্রতি, হু ওয়ার অ্যারেস্টেড নেয়ার হাডার্সফিল্ড, যারা হাডার্সফিল্ডের কাছে অ্যারেস্ট হয়েছিল, এরকম লুডিস্টদের প্রতি ওইখানে লোকাল পিপলের সিম্পিথি ছিল। ওকে, দেখি এখানে কি আছে, যে ফিউ ডেজ ওয়েবার বিগান ব্রেকিং ইনটু ফ্যাক্টরি টেক্সটাইল মেশিন, তারা ভাঙতেছিল টেক্সটাইল মেশিন, তারা তাদেরকে লুডিস বলতেছিল, নেডলেডের মধ্যে, যারা এটা কিছু না আছে বাদ। তারপরে দ্য ফার্স্ট মেজর ইনস্ট্যান্স ছিল, প্রথম ইনস্ট্যান্স কি, মেশিন ব্রেকিং টু প্লেস ইন দ্য সিটি অফ নটিংহাম অ্যান্ড দ্য ব্রেক কান্ট্রি, মেনি লুডিস অ্যাটাক ব্যান্ড ফ্যাক্টরি দ্য এক্সচেঞ্জ গান বাট ব্রিটিশ গভর্নমেন্ট আপরাইজিং বাই মেকিং the unrest is attack the days follow arrested, এই যে লুডিস্ট অ্যারেস্টেড এর জায়গা আমরা পাইছি। ইন দ্য ডেজ দ্যাট ফলোড, মানে সামনের দিনগুলোতে, আদার লুডিটিস, অন্য লুডিটিসরা কি হয়েছে, অ্যারেস্টেড হয়েছিল, অ্যান্ড ডাজনস ওয়ার, এবং অনেক ওয়ার হ্যাংড অর ট্রান্সপোর্টেড টু অস্ট্রেলিয়া, অনেক অন্য লুডিস্টরা অ্যারেস্ট হয়েছিল, এবং ডাজন মানে ডজন আকারে অনেক ডাজনস মানে অনেক ডজন লুডিস্টরা হ্যাংড করছিল, অথবা তাদেরকে অস্ট্রেলিয়াতে ট্রান্সপোর্ট ছিল। বাই 1813 লুডিস্ট রেজিস্ট্যান্স হ্যাড অল বাট বেনিশ, 1813 আইতে আইতে লুডিস্ট রেজিস্ট্যান্স যারা করতেছিল তারা একবার বেনিশি হয়ে গেছে। সো কিছু লুডিস্ট অ্যারেস্টেড করছে, যে হাডার্সফিল্ড পাইছি, যে দ্য আনরেস্ট ফাইনালি রিচড ইটস পিক ইন এপ্রিল 1812, মানে 1812, 1812 দিকে আনরেস্ট একদম পিকে রিচ করছিল, এটার একদম ইয়ার ক্ষেত্রে, যখন হয় না ফিউ লুডিস, যখন কিছু লুডিসরা শর্ট ডিউরিং অ্যাটাক অন মিল নেয়ার হাডার্সফিল্ড,
যখন কিছু লুডিস্টারে যারা অ্যাটাক করতেছিল একটা হারাসফিল্ডের কাছাকাছি একটা মিলে তাদেরকে শট করছে, তাদেরকে গুলি করে দিছে। এবং পরবর্তী দিনগুলোতে আদার লুডিস্টারে অ্যারেস্ট করছে, কিছু ডজনরে হ্যাং করছে, ফাঁসি দিয়ে দিছে, আর কিছুরে ট্রান্সপোর্টেড টু অস্ট্রেলিয়া, কিছুরে অস্ট্রেলিয়া পাঠাই দিছে। এবং আর 1813 আইতে আইতে সব লুডিস্টরা কি হয়েছে, লুডিস রেজিস্ট্যান্সরা কি হয়েছে, সব বেনিশ হয়ে গেছে। আর আমার প্রশ্ন কি বলছে যে দেয়ার ওয়াজ সিম্পিথি ছিল লোকাল পিপলের মধ্যে, যে লুডিসটা যারা হার্ডার্সফিল্ডের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমরা পাইছি কি হার্ডার্সফিল্ডের কাছে কিছুরে গুলি করছে, আর বাকি দিনগুলোতে বাকিরা অ্যারেস্ট করছে, কিছুরারে ফাঁসি দিছে, কিছুরা অস্ট্রেলিয়া পাঠাই দিছে। এবং 1813 আইতে সব বেনিশ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে আমার লোকালরার কথা কিছু বলে নাই, তার আর কি সিম্পিতে আছে কিনা এইরকম কিছুই পাই নাই। সো না ট্রু না ফলস, এটা কি নট গিভেন, এটা সত্য না মিথ্যা না, এরকম কোনো কথাই আমার বলা নাই যে লোকালরা কোনো কি ছিল না, সিম্পাথি ছিল কিনা। এখন আচ্ছা যাক, মিলাই নাই আমরা কি অবস্থা। আচ্ছা ট্রু, সরি, not given false, not given true, true, not given, not given false, not given true, true, not given, done.